প্রিয় ছোট্ট শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সব? আশা করি ভালো আছো। বাংলা ব্যাকরণবিদ্যা চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকের ভিডিওটা শুধু ছোট্ট শিক্ষার্থীদের জন্য নয়, শিক্ষার্থী তোমাদের গার্জেনদের জন্য কিন্তু এই ভিডিওটা। কারণ তোমরা অনেক সময় বই পড়ে হোক বা কারো কথা শুনে হোক অনেক কিছু বুঝতে পারো না। তো সেইগুলো তোমাদের গার্জেনরা যদি নিজের মতো করে বুঝে নেয়, তোমাদের বাবা মায়ের কাছ থেকে যদি সেইগুলো তোমরা আবার শোনো বা তারা তাদের মতো করে যদি বোঝাবার চেষ্টা করে, তাহলে অনেক সময় কিন্তু বুঝতে সুবিধা হয়। সেই জন্য ছোট্ট শিক্ষার্থীদের সঙ্গে সঙ্গে আপনাদেরকেও বলছি, আপনারাও ভিডিওটা দেখুন এবং বাচ্চাদেরকে শেখান এবং নিজেরাও একটু আধটু শিখে নিন। চলো, আজকে কি বলো তো, বেশ তোমাদের যে সেকেন্ড সাবমেটিভ পরীক্ষা হবে, অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক যে পরীক্ষা হবে, সেই ভাষাপাঠ যে বইটা আছে বাংলা ব্যাকরণের, সেই বইটা থেকে তোমাদের সিলেবাস অনুযায়ী স্বরসন্ধিটা কিন্তু এবারে সিলেবাসে আছে, অর্থাৎ স্বরসন্ধি তোমাদের পরীক্ষায় থাকবেই। তো স্বরসন্ধির খুব সহজ নিয়মগুলো আমি এর আগে বলেছি, আজকেও দুটো নিয়মের কথা বলবো এবং কিভাবে সেগুলো করতে হয়। টেকনিকটা যদি একবার শিখতে পারো তাহলে কিন্তু অনেকটা সহজ হবে স্বরসন্ধি বিচ্ছেদ করা বা সন্ধিবদ্ধ পদ তৈরি করা। তোমাদের পরীক্ষাতে কীরকম আসবে, ধরো মহাযুক্ত ইন্দ্র, এরকম একটা সন্ধি বিচ্ছেদ করে দেখিয়ে দেবে, সমান চিহ্ন দিয়ে দেখাবে যে সন্ধিবদ্ধ পদটা লেখো। তাহলে মহাযুক্ত ইন্দ্র সমান মহেন্দ্র, বা শুভযুক্ত ইচ্ছা শুভেচ্ছা, পরিযুক্ত ইচ্ছা পরীক্ষা, এইরকমভাবে যুক্ত করে দিতে পারে। আবার তোমাদের কীরকমভাবে দেবে না, একটা সন্ধিবদ্ধ পদ দেবে, সেইটাকে বলবে যে সন্ধি বিচ্ছেদ করে দেখাও, সন্ধি বিচ্ছেদ করে দেখাও। তখন একটা ধরো এইরকম পদ দিল যে পরীক্ষা বা বিদ্যালয়, এরকমভাবে পদগুলো দেবে, এইটাকে সন্ধি বিচ্ছেদ করে দেখাতে হবে। যেমন আবার অন্যভাবেও দিতে পারে, ধরো এখানে লিখলো বিদ্যা যোগ, এখানে আর কিছু লিখলো না, এখানে শুধু দেবে বিদ্যালয়। তাহলে এইখানে বিদ্যাযুক্ত কি বসবে সেইটা বসিয়ে এইটা হবে বিদ্যালয় হবে, সেইটা তোমাদেরকে জানতে হবে। তো এরকম 3-4 রকমভাবে ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে, তোমাদের সবগুলোই শিখতে হবে। এবং যদি টেকনিকটা যদি শিখে রাখতে পারো বা আপনারা শিখে রাখতে পারেন, তাহলে বাচ্চাদেরকেও শেখাতে পারবেন। তো সেই টেকনিকটা নিয়েই আজকে কথা বলবো। আর এর আগের ভিডিওগুলো যদি না দেখে থাকলো তাহলে সেইগুলো একটু দেখে নিও, খুব সহজ লাগবে। চলো শুরু করা যাক। দেখো, এর আগের দিন ওই ছবিটা আমি দেখিয়েছিলাম, এই ছবিটা তোমরা দেখো। এইটা হচ্ছে আমাদের জিহ্বার যে জিভের, অর্থাৎ জিহ্বার যে অবস্থান, সেই অবস্থানের ছবি। এইখান থেকে জিহ্বাটা এতটা প্রসারিত হয়ে আছে, তারপরে এইখান থেকে এখান পর্যন্ত একটুখানি কমে গেছে, তারপরে এইখান থেকে এখান পর্যন্ত আরেকটু কমেছে, এখান থেকে এইটা একদম কমে গেছে। তাহলে কোন কোন জায়গায় জিহ্বাটা থাকলে পারে কোন কোন ধ্বনিগুলো উচ্চারণ হয়। দেখো এইদিকে উপরের দিকে যে লাইনটা, এই যে জিহ্বাটা, এটাকে বলা হচ্ছে উচ্চ, অর্থাৎ উপরের দিক। আর তাহলে এইটা কি হবে, উপরেরই একটু পরে, তাহলে উচ্চ মধ্য, ঠিক মাঝখানেও নয়, মাঝখানে হলে তো এইখানটা হবে, মাঝখান হলে এইখানটা হবে, তাহলে এটা মাঝখান নয়, তাহলে এটা উচ্চ মধ্য, না মধ্য না উচ্চ, তারই মাঝামাঝি একটা জায়গায় উচ্চ মধ্য অবস্থানে কে আছে, এ আছে, আর এদিকে ও আছে। আর নিম্ন মধ্য, অর্থাৎ এইটা হচ্ছে নিম্ন আর এইটা হচ্ছে তাহলে নিম্ন মধ্য, তাহলে এ আছে, যে এটা আবার কি, এটা হচ্ছে একটা স্বরধ্বনি, কিন্তু আমাদের লেখাতে বর্ণ নেই, যাই হোক। আর এখানে আছে অ, আর লাস্টে সর্বনিম্ন হচ্ছে আ। তো এই হচ্ছে আমাদের জিহ্বার অবস্থানের যে যে ধ্বনিগুলো অবস্থান করে উচ্চারিত হয়। এইবারে দেখো এইখানে আমরা কি করছি, সন্ধি বিচ্ছেদ করেছি। এর আগের দিন অ যুক্ত অ সমান আ হয়, এরকম দেখিয়েছি তো। আবার হস্যই যুক্ত অ মিলে হচ্ছে এ হয়। আগের ভিডিওটাতে এই যে হস্যই বা দীর্ঘই এর সঙ্গে যদি অ মিলে তাহলে কি হবে না, এ হবে। তাহলে এইখান থেকে পুরো যদি আমি একটা সরল রেখা টানি, তাহলে এখানে বর্ণটা পাশাপাশি কে আসছে না, এই যে এ আসছে। তাহলে অ আর হস্যই বা দীর্ঘই
যেই মিলুক না কেন তাহলে এখানেতে এ হবে, কারণ জিহ্বাটা আমাদের পরিশ্রম করবে না। আমি এর আগের দিনের ভিডিওটা একটুখানি তবু তোমাদেরকে বলে দিই। যেমন শুভ যুক্ত ইচ্ছা সমান কি বলো, শুভেচ্ছা। যেমন শুভ যুক্ত ইচ্ছা সমান শুভেচ্ছা। তাহলে শুভ ভো মানে অ, আর এখানেতে হস্যই, হস্যই বা দীর্ঘই সাউন্ড কিন্তু একটাই হয় ই, আর এখানে হস্যও বা দীর্ঘও সাউন্ড কিন্তু একটাই হয় উ। তাহলে এখানে অ আর ই মিলে কি হচ্ছে, এ হচ্ছে। তাহলে আমরা বারবার বলবো শুভ ইচ্ছা, শুভ ইচ্ছা, শুভ ইচ্ছা, এটা বারবার বলতে থাকলে পারে কখন আমাদের এ এসে যাবে। অর্থাৎ জিহ্বাটা আমাদের খুব চালাকি করে। কি চালাকি করে না, এই যে শুভ ইচ্ছা, শুভ ইচ্ছা এইখান পর্যন্ত জিহ্বাটা যাবে না, সে একটু অলস প্রকৃতির হয়ে গেছে এইটা উচ্চারণ করতে গিয়ে। তখন সে কি করলো, যে অত দূরে যাব না, মাঝামাঝি কোনো একটা জায়গায় গিয়ে স্টে করি। তো মাঝামাঝি গিয়ে এখানে যখনই দেখলো স্টে করতেলো, দেখলো এখানে এ আছে, তখন বলছে তাহলে এইটাই আমার কাছে শেল্টার, তাহলে আমি এটাকে নিয়ে নিই। বলে শুভ ইচ্ছা, শুভ ইচ্ছা না বলে শুভেচ্ছা। বুঝতে পেরেছ? তাহলে এই জন্য এইটা হচ্ছে তোমাদের টেকনিক। তাহলে এইভাবে জিহ্বাটা হচ্ছে, এইটা হচ্ছে পিছনের দিক পশ্চাৎ, এটা হচ্ছে সম্মুখ। তাহলে এই পর্যন্ত বুঝতে পেরেছো? এইবারে আজকে যেটা দেখাবো, আজকে কি দেখাবো, এই যে হ্রস্বউ বা দীর্ঘউ এর সঙ্গে অ বা আ, অ বা আ মিললে পারে কি ধ্বনি উচ্চারণ হবে। অ, আজকে কি তোমাদের দেখাবো, ওই যে অ বা আয়ের সঙ্গে যদি হ্রস্বউ বা দীর্ঘউ মিলিত হয়, বা এরকমভাবে এখানে একটা অ দিয়ে লাস্টের শব্দ আছে, আবার উ দিয়ে শব্দের শুরু হয়েছে, তাহলে ওই দুটোকে উচ্চারণ করার জন্য জীব এখানেও অলসতা করবে। আর যেহেতু এখানে ওর কাছে রাস্তা আছে, এখানে মাঝে মাঝে একটা ও আছে, তাহলে ওকে নিয়ে নেবে। তাহলে যেরকম দেখো ও উচ্চারণ হয়ে যাবে। যদি বলি দেখো তীর্থ, তীর্থ মানে হচ্ছে তীর্থ, অ হচ্ছে তীর্থ, তীর্থ বলি না আমরা, তীর্থ বলি। অ এর উচ্চারণ অ্যাকচুয়ালি আমরা ও হিসাবে অনেক সময় উচ্চারণ করে থাকি, তীর্থ। এবার এখানে যদি বলি উদক, তাহলে এটা কি হবে, তাহলে এই যে অ, এই যে এখানে অ আর এইখানে হ্রস্বউ, এই দুটো মিলিত হয়ে কি হবে, এই যে এখানে ও আছে, জিহ্বাটা ওকে নিয়ে নিয়েছে, তাহলে ও ও এখানে মাঝখানে চলে আসবে। তাহলে কি হবে, এবার তোমরাই কিন্তু বলতে পারবে তীর্থ দক, তীর্থদক। বুঝতে পেরেছ? তাহলে এই রকমভাবে জিহ্বা চালাকি করে করে অলসতা বাড়িয়ে নিজের পরিশ্রমটাকে কমিয়ে চালাকি করে কিন্তু এই সব শব্দগুলো উচ্চারণ করে। এরকম আরও শব্দ আছে, ধরো চলর্মি, চলর্মি সমান তাহলে কি হবে না, চলো অ যুক্ত তাহলে উর্মি, উর্মি দীর্ঘও হয় উর্মি, এই দীর্ঘইটা এটা হ্রস্বই হবে, এটা উর্মি। তাহলে চলো যুক্ত উর্মি সমান চলর্মি। তাহলে এখানে অ আর দীর্ঘ মিলিয়ে হচ্ছে ও হয়ে গেল, আবার এখানে অ আর হ্রস্ব মিলিত হয়ে গিয়ে ও হয়ে গেল। তাহলে জিহ্বাটা আমাদের এই অ বা আয়ের সাথে, ও আয়েরটা তো বলিই নি, তাহলে আয়েরটা এবার করে দেখা যাক। দেখো এখানে একটা শব্দ লিখছি মহর্মি। এই যে মহর্মি, মহর্মি যখন আমি এখানেতে ভাঙবো তখন কি হবে, মহা, মহাযুক্ত উর্মি, মহা এখানে আ এসে গেল, মহাযুক্ত উর্মি এই যে আ, তাহলে সেখানে হবে মহর্মি। তোমরা যদি বলো যে মহযুক্ত উর্মি তাহলে হবে না, মহ। তাহলে এবারে তোমরা প্রশ্ন করতে পারো যে অ হবে না কেন, মহ হবে না কেন, মহা হবে কেন? কারণ যখন সন্ধি বিচ্ছেদ করা হয় তখন একটা শব্দের অর্থ দেখা হয়, যে এই যে আমি বিচ্ছেদটা করছি এর অর্থ আছে, তো সেই অর্থটা যদি থাকে তাহলে সেই অর্থটা নিয়েই কিন্তু সন্ধি বিচ্ছেদটা হবে। ঠিক আছে? এবারে তাহলে অ বা আয়ের সঙ্গে যদি হ্রস্বউ বা দীর্ঘউ মিলিত হয় তাহলে কি হয় না,
ও হয়, তাহলে অ অথবা আ এর সঙ্গে হ্রস্বউ অথবা দীর্ঘউ মিলিত হলে কি হয়? ও হয়। এইটা হচ্ছে তোমাদের সূত্র। আর টেকনিকটা যেটা বললাম, এই ছবিটা তোমরা মনে মনে কল্পনা করে নেবে যে কোন বর্ণ কোথায় আছে, আর সেখান থেকে ওইখানে যেতে গেলে কোন বর্ণটা জিহ্বা কাছে পাচ্ছে সেই বর্ণটাই নিয়েই কিন্তু উচ্চারণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তো এইভাবে আমাদের জিহ্বা অর্থাৎ জিভ, আমাদের জিহ্বা কিন্তু খুব চালাকি করে, কারণ তাকে তো সারাদিন অনেক পরিশ্রম করতে হয়। কি পরিশ্রম করতে হয়? কথা বলতে হয়, খেতে হয়। এই জন্য শব্দ যখন উচ্চারণ করবে তখন দেখছে যে আমার কোনটাতে কাজটা কম হবে, সেই অনুযায়ী কিন্তু উচ্চারণ করবে জীব। এরকম চালাকি করে। এরপরে আরেকটা জিনিস দেখাচ্ছি। আমরা অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্বউ দীর্ঘউ পর্যন্ত করেছি। এবার রি না এলে পারে হয়। আজকে রি নিয়েও সন্ধি বিচ্ছেদ তোমাদেরকে দেখাবো, চলো দেখতে থাকো। এই যে রি, এই রিটা কি বলো তো? এই রিটা স্বরবর্ণ নাকি ব্যঞ্জন বর্ণ? রিটা স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? এইটা আসলে স্বরবর্ণও নয়, আবার ব্যঞ্জন বর্ণও নয়, তাই তো? তোমরা হয়তো ভাবছো যে কি উল্টোপাল্টা বকছে। আমরা এতদিন অ আ হ্রস্বই দীর্ঘই হ্রস্বউ দীর্ঘউ রি লি এ ওই ও ঔ এইসব পড়ে এলাম, আর এখন বলছে রিটা স্বরবর্ণ নয়। ঠিক তাই। দেখো, এই রি এর উচ্চারণটা কি তোমাকে দেখাচ্ছি। দেখো, রয়ে হ্রস্বই রি আর এই রি, এর মধ্যে কি তফাৎ আছে? দুটো উচ্চারণ করে দেখো, রি রি, এর মধ্যে কিছু তফাৎ আছে? সাউন্ড তো একই। অর্থাৎ রয় হ্রস্বই বললে পারে যেই সাউন্ডটা তোমার কাছে যাচ্ছে, আবার রি বললেও সেই সাউন্ডটাই যাচ্ছে, একই। তাহলে এই দুটোর মধ্যে কিছু পার্থক্য নেই। কিন্তু সংস্কৃত ব্যাকরণেতে এই রি এর প্রচলন আছে। তো এই রি কাকে কাকে নিয়ে গঠন হয়েছে? না, র আর হ্রস্বই দুটো মিলিয়ে হয়েছে রি। তাহলে র তো ব্যঞ্জন বর্ণ আর হ্রস্বই হচ্ছে স্বরবর্ণ। তাহলে এই দুটোর মিলিত হয়ে গিয়ে রি বর্ণ উৎপন্ন হয়েছে। তাহলে এবার এই বর্ণটাকে কি বর্ণ বলবে? স্বরবর্ণ বলবে না ব্যঞ্জন বর্ণ বলবে? দেখো, এই বর্ণটাকে না স্বরবর্ণ বলবো না ব্যঞ্জন বর্ণ বলবো, কি বর্ণ বলবো? না মিশ্র বর্ণ। মিশ্র বর্ণ মানে মিশে গিয়ে যে বর্ণটা উৎপন্ন হয়েছে সেটাকে বলা হচ্ছে মিশ্র বর্ণ। তাহলে এই বর্ণের ঝামেলাটা এবার মিটেছে। এবার এই রিটা দিয়ে তোমাদের সন্ধি বিচ্ছেদ আছে। কীরকম সেই নিয়মটা দেখো। যদি দেখো অ, এই যে অ বা আ এর পর যদি রি থাকে তাহলে সেখানে কি হয়ে যাবে? না অর হয়ে যাবে। অ আর আয়ের পর যদি রি থাকে সেইখানে ওই রি এর বদলে অর হয়ে যাবে। সেটা কীরকম? অ বা আয়ের পর যদি রি থাকে তাহলে সেখানে কি হবে? অর হয়ে যাবে। কীরকমভাবে হবে? দেখো, এই দেখো, দেবর্ষি, কি লিখলাম? দেবর্ষি। তাহলে দেবর্ষি যখন এটা সন্ধিবদ্ধ পদ, এটাকে ভাঙবো, তাহলে দেব যুক্ত ঋষি, দেব যুক্ত ঋষি। তাহলে অ কিংবা আয়ের পর যদি রি থাকে তাহলে অর হবে বলেছি। তাহলে এবারে তোমরা এই যে দেব ঋষি, এটাকে কিভাবে উচ্চারণ করা হচ্ছে? দেবর, অর, এই যে দেবর, তাহলে এখানে কি হচ্ছে? দেবর্ষি। এই যে দেবর্ষি জিনিসটা ঠিক এই রকম, দেবর্ষি। অর্থাৎ এই যে দেবর্ষি অর, এখানে হচ্ছে এই যে ব অ আর এই র, অর আসছে, অর্থাৎ দেবর্ষি এরকমভাবে উচ্চারণ হচ্ছে। তাহলে অ, দেবের ব সমান অ আর রি, এই দুটো মিললে পারে তাহলে কি হচ্ছে? অর সমান দেবর্ষি হচ্ছে। ক্লিয়ার হয়েছে? এটা গেল তো দেবর্ষি। তাহলে এবারে কি হবে? আয়ের দিক থেকে দেখো, এবারে কি লিখলাম? মহর্ষি। তাহলে মহর্ষি সন্ধি বিচ্ছেদ করতে গেলে কি করতে হবে? তখন দেখো,
এইভাবে ভাঙতে হবে, মহা যুক্ত ঋষি সমান মহর্ষি। তাহলে এখানে মহা আ হলো, আয়ের পর রি, সেই আয়ের পর অথবা অয়ের পর রি হলে পারে অই হয়, এটা মহর, মহর অর ঋষি, মহর্ষি। বুঝতে পারছো? অ কিংবা আয়ের পর যদি ঋত থাকে, ঋত ঋত যদি থাকে, তাহলে সেখানে আর অর হবে না, সেখানে কি হয়ে যাবে, আর হয়ে যাবে। যেমন দেখো শীতার্থ, কি লিখলাম, শীতার্থ। এই শীতার্থ সন্ধি বিচ্ছেদ করতে গেলে কি করতে হবে, শীত, শীত যুক্ত ঋত, শীত যুক্ত ঋত সমান শীতার্থ। তাহলে শীতার্থ, শীতার্থ তয় আঁকা হচ্ছে, তয় আঁকা, আর এই রেপ মানে হচ্ছে র, তাহলে আ আর র, আর শীতার্থ, শীতার্থ। বোঝা গেল? ঠিক সেই রকমভাবেই দেখো এটা তাহলে কি হবে তোমরা বলো, পিপাসা যুক্ত ঋত, তাহলে কি হবে, দেখো পিপাসা, পিপাসা যুক্ত ঋত, তাহলে পিপাসার্থ, পিপাসার্থ। বুঝতে পেরেছ? তাহলে অ কিংবা আয়ের পর যদি রি থাকে তাহলে অর হবে, আর অ কিংবা আয়ের পর যদি ঋত থাকে তাহলে সেখানে আর হবে। এই কথাটা কিন্তু মাথায় রেখে দাও। এইটাই হলো রিয়ের সন্ধি বিচ্ছেদ। এইবার তোমাদেরকে একটা, আমি কতটা শিখতে পারছো একটা কোশ্চেন দিচ্ছি, তোমরা আমাকে কমেন্টে জানিও যে এই সন্ধি বিচ্ছেদটা কি হবে। বর্ষাকাল চলছে এখন, বন্যার্ত আর সপ্তর্ষি, এই সন্ধি বিচ্ছেদরা তোমরা কিন্তু কমেন্টে জানিও এর সঠিক উত্তরটা কি হবে। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের সামনেই পরীক্ষা, 25-26 তারিখ থেকে হয়তো পরীক্ষা শুরু হবে আগস্টের। তো তোমরা সেইভাবে তৈরি থাকো এবং সবসময় পড়তে থাকো, বেশি বেশি করে একটু পড়তে হবে এই সময়। ছিল আজকের সন্ধি বিচ্ছেদের তোমাদের যে ক্লাস, সেইটা আশা করি বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও, আর যেটা বুঝতে অসুবিধা হবে সেটাও কমেন্টে জানিও, সেটাও আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই। আর